নমস্কার প্রিয় দর্শক, আপনারা প্রবেশ করেছেন এমডি নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। জানাবো আজকের দেশ ও বিদেশের 20টি তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স। প্রতি মাসে বাড়িতে আসতে পারে 15 থেকে 18,000 টাকা, হিসাব কষে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পুলিশকে বিশ্বাস করেছিলাম, ওরাই আমায় দোষ দিল, মুখ্যমন্ত্রী হয়েই এবার বোমা ফাটালেন বিজয়। এই অ্যাকাউন্টে 420 কোটি টাকা তোলার ক্ষমতা আছে অভিষেকের। সুপ্রিম কোর্টে বিরাট নাটক, প্রধান বিচারপতিকে গালিগালাজ, কাগজ ছুড়ে মারলেন মামলাকারী। আদালতের পথে সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরাও, তার মধ্যেই ডিম এসে পড়ল মোহাম্মদ সেলিমের গায়ে। আদালত যখন নির্দেশ দিয়েছে তখন আপনি চ্যালেঞ্জ করছেন কেন? অভিষেকের তুলোধনা অগ্নিমিত্র। ওরা হয়তো মেরে ফেলবে, প্রাণের ঝুঁকি, তবুও বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণা হাসিনার। রাম মন্দিরে অনুদান চুরির মামলা শুনবে সুপ্রিম কোর্ট, 13 জুলাই প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকিয়ে আত্মসাৎ ধৃত তৃণমূল নেতা। মুর্শিদাবাদ মালদহে ভাঙন রোধে 3,600 কোটি টাকার প্রস্তাব, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। গোলমাল অতীত, সোমবার থেকেই চালু গুন্ডা দমন আইন, মুর্শিদাবাদে মনে করালেন মুখ্যমন্ত্রী, বার্তা হুমায়ুনকেও। ব্যাংক অ্যাকাউন্টে তালা খুলতে ফের হাইকোর্টে গেল কালীঘাট তৃণমূল। এবারে ইডির নির্দেশের বিরুদ্ধে কাটছে না ফ্রিজ, অস্বস্তি। Y+ থেকে কমে X কমানো হলো, অধীর চৌধুরীর নিরাপত্তা, নেপথ্যে কোনো রাজনৈতিক সমীকরণ। জমাচ্ছে 1000 কোটি, এবার তৃণমূলের আরো কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো পুলিশ। ইডির তদন্তে নজরে 3 নেতা। মমতাকে সরানোর পরে রাজ্য কমিটি গড়ছে ঋতব্রত সেবে, তপসিয়া রিসোর্টে 2 দিনের বৈঠক, ঠিক হবে জেলা নেতৃত্ব। পালাবদলের পরে যাদবপুরের লাল দুর্গে নজর সংঘ বিজেপির, প্রভাব বাড়ছে গেরুয়ার, সংঘাত এড়িয়ে জল মাপছে দুই পক্ষই। অস্ট্রেলিয়া সমাজ মাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত, 16 বছরের নিচে নিষেধাজ্ঞার ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর মুখে। হাসপাতালে হামলা সিন্ধি সেনার, চর খেয়ে ইস্তফা দিলেন মহিলা চিকিৎসক, তদন্ত চেয়ে বিরোধীরা সরব মহারাষ্ট্রে। এল নিনোকে হারিয়ে ঘাটতি কমিয়ে ফেলল বর্ষা, ধস প্লাবনে বিধ্বস্ত উত্তর পশ্চিম ভারত, একদিনে মৃত 10। শিশু যৌন নির্যাতন জেনেও চুপ থাকা অপরাধ, পক্সো মামলায় বড় নির্দেশ শীর্ষ আদালতে। স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনের সময় বারাসাত হাসপাতালের বারান্দায় বিড়াল, 12 জনকে শোকজ। মমতার সঙ্গ ছাড়লেন প্রিয় কেষ্ট, ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত। 10 দিন গা ঢাকা, খুন ডাকাতি তোলাবাজির অভিযোগে পুলিশের জালে রিশাদ রাস কমল। বন্যায় ডুবেছে চীন, জলে কিলবিল করছে শয়ে শয়ে বিষাক্ত সাপ, এক মহিলার মৃত্যু। কবরস্থ জন্মস্থান বাসাদে শেষ যাত্রায় খামেনেইয়ের কফিন পাহারায় যুদ্ধ বিমান, প্রকাশ্যে ভিডিও। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। বহরমপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গঙ্গা ভাঙন থেকে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, একাধিক বিষয় নিয়ে হলো কথা। সেই সঙ্গে রাজ্যের প্রান্তিক মানুষদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, একেবারে হিসাবে করে বলে দিলেন কিভাবে প্রতি মাসে 15 থেকে 18,000 টাকা পর্যন্ত পেতে পারে একটি পরিবার। অন্যদিকে বাংলা থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়েছেন তাদের ফিরিয়ে আনার পরিপক্ষে জোরালো সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। এই রাজ্যে যাতে তাদের কাজের ব্যবস্থা করা যায় সে নির্দেশ দিলেন জেলা প্রশাসনের কর্তাদের। বললেন, আমি প্রশাসনকে বলেছি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বিকশিত ভারত জিরামজির 100 দিনের কাজ সহ আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসার ব্যবস্থা রয়েছে। নির্মাণ শ্রমিক থেকে বিড়ি শ্রমিকদের জন্য ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের প্রজেক্ট রয়েছে। এরপরই 15 থেকে 18,000 টাকার হিসাব দিতে গিয়ে বলেন, 12 লক্ষ মহিলা 1 জুলাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। আমরা হিসাব করে দেখেছি একটা প্রান্তিক পরিবার বিভিন্ন প্রকল্প যেমন PM কিষাণ সম্মান নিধি, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা 125 দিনের কাজ ধরে মাসে 15 থেকে 18,000 টাকা পেতে পারেন। সঙ্গে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশন, আয়ুষ্মান ভারতের ফ্রি স্বাস্থ্য পরিষেবা রয়েছে। অন্যদিকে মালদহ মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন রোধেও যে তৎপর সরকার, তাও এদিন জোর দিয়ে বলেন শুভেন্দু। গঙ্গা ভাঙন নিয়ে মালদহ ও মুর্শিদাবাদের জন্য 3,600 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে, যার 50% দেবে কেন্দ্র, বাকি রাজ্য। 2,500 কোটি টাকা শুধু মুর্শিদাবাদের জন্য খরচ হবে।
তখন তিনি ছিলেন সুপারস্টার, সদ্য রাজনীতিতে পা রেখেছেন। তাকে এক ঝলক দেখার জন্য উপচে পড়েছিল ভিড়। এতটাই জনজোয়ার নেমেছিল যে পদপিষ্ট হয়ে যান বহু মানুষ। পদদলিত হয়ে মৃত্যু হয় 41 জনের। এখন তিনিই মুখ্যমন্ত্রী। গত বছর তামিলনাড়ু করুরে পদপিষ্টের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা অভিনেতা বিজয়। সরাসরি আঙুল তুললেন পুলিশের দিকে। 2025 সালের সেপ্টেম্বর মাসে টিভিকের দলনেতা থালাপতি বিজয়ের জনসভায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 41 জনের, আহত হন শতাধিক মানুষ। তামিলনাড়ু পদপিষ্টের ঘটনা তদন্ত করছে সিবিআই। 9 মাস পর আজ শুক্রবার আবার করুরে এলেন বিজয়। এবার তার সফর মুখ্যমন্ত্রী হিসেবে মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে। এদিন মুখ্যমন্ত্রী বিজয় বলেন যে তিনি পুলিশকে বিশ্বাস করেছিলেন, আর তারাই পদপিষ্ট হওয়ার দোষ তার উপরে চাপিয়ে দিয়েছে। প্রথমবার করুর সফরে এসেই মুখ্যমন্ত্রী বিজয় সেদিন পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। আবেগঘন কণ্ঠে বলেন, করুরে পদপিষ্টের ঘটনা আমায় ভীষণ যন্ত্রণা দিয়েছে। বোনেদের সন্তানদের হারিয়েছি আমরা। ওই দুর্ঘটনায় তার দলের দায়ী ছিল। এই অভিযোগ উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী বিজয়। তিনি বলেন যে ভিড় সামলানোর দায়িত্ব পুলিশের ছিল। বলেন, আমি পুলিশকে বিশ্বাস করেছিলাম যে তারা ভিড় সামলাবে, কিন্তু আমাকেই দোষ দেওয়া হলো মৃত্যুর জন্য। সেদিনের র্যালি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন সুপারস্টার। বলেন যে তার টিমকে যদি আগে থেকেই পরিস্থিতি নিয়ে সতর্ক করা হতো তাহলে এই পরিণতি এড়ানো যেত। কিন্তু প্রশাসনের নাটকের কারণে পদপিষ্টের ঘটনা ঘটে এবং তার উপরেই দোষ চাপিয়ে দেওয়া হয়। করুরে পদপিষ্ট হয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় বলেন, করুর কখনো আমার হৃদয় ছেড়ে যাবে না। নিহতদের জন্য একটি স্মৃতিসৌধ তৈরি করা হবে টিভিকের তরফে। কণ্ঠস্বরে নমুনা নিয়ে হাইকোর্টে ধাক্কা খাওয়া দিনে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে চাপে পড়লেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ফ্রিজ করা 3টি অ্যাকাউন্টের একটিতে 420 কোটি টাকার হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর ওই ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে ইডি জানতে পেরেছে ওই অ্যাকাউন্ট চেক সহ সই করার ক্ষমতা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এআইটিসির নামে একটি বেসরকারি ব্যাংকে রয়েছে ওই অ্যাকাউন্ট। সেখানে অভিষেকের সঙ্গে যৌথভাবে চেক সইয়ের ক্ষমতা রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের। তদন্ত শুরু করে ইডি এখনো পর্যন্ত তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, যাতে 440 কোটি টাকা রয়েছে। এই 440 কোটির মধ্যে একটি অ্যাকাউন্টে সব থেকে বেশি 420 কোটি টাকা রয়েছে। বাকি দুটি এআইটিসি গোয়া ও ত্রিপুরার নামে, সেখানে রয়েছে 20 কোটি। একটি অ্যাকাউন্টে এত টাকা কেন, এই প্রশ্নের উত্তর খতিয়ে দেখতে চাইছে ইডি। সেজন্য এই অ্যাকাউন্টের সব তথ্য ব্যাংকের কাছ থেকে তলব করা হয়েছে ইডির তরফে। তদন্তে প্রয়োজনে অভিষেককে তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এআইটিসির বাকি দুটি অ্যাকাউন্টে সাইনিং অথরিটি রয়েছেন শুভাশিস চক্রবর্তী ও জ্যোতিপ্রিয় মল্লিক। তবে ইডির নজরে এই তিনটি ওই একটি অ্যাকাউন্টে। প্রসঙ্গত, এই 3টি অ্যাকাউন্ট ছাড়া তৃণমূল কংগ্রেসের আরো 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। রাজ্য পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে আরো 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন করা হয়েছিল সংশ্লিষ্ট বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। পুলিশের আবেদন মেনে ওই 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সব মিলিয়ে এখনো পর্যন্ত মোট 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। 15টি ব্যাংক অ্যাকাউন্টে 1000 কোটি টাকার বেশি রয়েছে বলে রাজ্য পুলিশ সূত্রে খবর। কি বলছে বিজেপি? তৃণমূলের অ্যাকাউন্টে সাইনিং অথরিটি নিয়ে অভিষেককে কটাক্ষ করে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, দেবরাজের ঘরে যদি 1300 কোটি টাকা থাকে তাহলে যুবরাজের ঘরে কখনো 400 কোটি টাকা হবে? এরা হাজার হাজার কোটি টাকা করেছে। আপনারা যেটা দেখছেন সেটা হিমশৈলের চূড়া মাত্র, এছাড়া আর কিছু নয়। এটা দেখতে দেখতে আমাদের একটা জিনিস হচ্ছে, মনটা শক্ত হচ্ছে। একসঙ্গে 1000 থেকে 2000 কোটি টাকা বেরিয়ে পড়লে বাংলার অর্ধেক মানুষ হার্ট ফেল করে মারা যাবে। শিল্পপতিরা যদি দেখে 15 বছরে একটা ছেলে 5000 থেকে 10,000 কোটি টাকা করেছে, তাহলে তারা ভাববে সারা জীবন কেন কষ্ট করলাম, তৃণমূল করলেই হতো। তৃণমূল মানে চোর, আর চোরেদের যুবরাজ অভিষেক। সুপ্রিম কোর্টে চূড়ান্ত নাটক। সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে গালিগালাজ করলেন এক ব্যক্তি। কোর্টরুমে ছুঁড়ে ফেললেন কাগজ। শেষে বাধ্য হয়ে নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে জোর করে শীর্ষ আদালত থেকে বের করে দেন। আজ শুক্রবার সকাল 11টা নাগাদ সুপ্রিম কোর্টে এই ঘটনা ঘটে। প্রবাল প্রতাপ নামক একটি পিটিশনার সুপ্রিম কোর্টে বেঞ্চের সামনে হাজির হন, নিজেকে সার্বভৌম হিসাবে ঘোষণা করেন এবং বিচারপতিদের বিচার ব্যবস্থার দাস উল্লেখ করেন। ওই ব্যক্তি বলেন, মিস্টার জুডিশিয়াল সার্ভেন্ট, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি লখনৌয়ের এএসপির বিরুদ্ধে সাইবার অপরাধের একটি চক্র সিন্ডিকেট পরিচালনার অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিন। এই কথা শুনে বিচারপতি কেভি বিশ্বনাথন ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ অবাক হয়ে যায়। বিচারপতি কেভি বিশ্বনাথন বিস্মিত হয়ে বলেন, আপনি আমায় অর্ডার করছেন?
আমাদের নির্দেশ দিচ্ছেন? এখানেই থামেননি পিটিশনার। এরপর তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম করে গালিগালাজ করতে থাকেন, হাওয়ায় কাগজ ছুড়ে মারেন। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে আদালতের নিরাপত্তা রক্ষীরা ছুটে আসেন এবং ওই ব্যক্তিকে ধরে নিয়ে আদালত থেকে বের করে দেন। ডিএসপির অফিসে বেশ কিছুক্ষণ আটকে রাখা হয়েছিল। তবে এই ধরনের আচরণের পর শীর্ষ আদালত ওই পিটিশনারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে। বিচারপতি বিশ্বনাথন বলেন, আমরা ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে বলছি না। মামলার মূল বিষয়টি বিবেচনা করে সুপ্রিম কোর্ট নথিপত্র খতিয়ে দেখে জানিয়েছে সংশ্লিষ্ট আদেশে হস্তক্ষেপের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, তাই স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে। এরপরে বিচারপতি বলেন, মানসিকভাবে ও খুবই বিপর্যস্ত। আমাদের শুধু সমবেদনা রয়েছে ওর প্রতি। জানা গেছে, লখনৌয়ের স্পেশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাস্টমসের একটি আদেশের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন আবেদনকারী। তবে হাইকোর্ট সেই রিট খারিজ করে দেয়। আবেদনকারীর দাবি ছিল তার অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হোক, কিন্তু ম্যাজিস্ট্রেট এফআইআর এর নির্দেশ না দিয়ে অভিযোগটি ব্যক্তিগত অভিযোগ হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। হাইকোর্ট জানায়, ম্যাজিস্ট্রেটের এই আদেশের বিরুদ্ধে আবেদনকারীর কাছে অন্য আইনি পথ খোলা রয়েছে, তাই তাকে উপযুক্ত আদালতে না বা ফোরামে আবেদন করার স্বাধীনতা দেওয়া হয়। বর্ধমানে ডিম থেরাপি আদালতে তোলার পথে প্রাক্তন কাউন্সিলর সেলিমকে লক্ষ্য করে ডিম তোলাবাজি, হুমকি ও ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হয়েছেন বর্ধমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা জেলা আইএনটিটিইউসির প্রাক্তন সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিম। শুক্রবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। একই সঙ্গে আদালত চত্বরে উপস্থিত একদল ব্যক্তি চোর চোর স্লোগান দিতে শুরু করলে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থানা পুলিশ তোলাবাজি, হুমকি এবং ভাঙচুরের অভিযোগে সৈয়দ মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করে। তিনি এক সময় বর্ধমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং জেলা আইএনটিটিইউসির সভাপতির দায়িত্ব সামলেছেন। শুক্রবার পুলিশের নিরাপত্তার মধ্যেই তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। সেই সময় আদালত চত্বরে বিক্ষোভকারীদের একাংশ তার বিরুদ্ধে স্লোগান দেয় এবং ডিম ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ নিরাপত্তা জোরদার করে অভিযুক্তকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক। আর পলাতক হিসাবে নয়, এবার দেশেই ফিরে যেতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই হাসিনাকে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। তবে সেই সাজাকেও আর ভয় পাচ্ছেন না তিনি। জানালেন তিনি বাংলাদেশে ফিরে যাবেন এবং আত্মসমর্পণ করবেন। কবে ফিরবেন শেখ হাসিনা? সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন যে তার দল আওয়ামী লীগের বড় নেতাদের নিয়ে আগামী ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। বাংলাদেশে ফিরে তিনি আত্মসমর্পণ করবেন, কোনো চাপ নয়। স্বেচ্ছাতেই তিনি বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শেখ হাসিনা। ফাঁসি হবে হাসিনার? এদিন বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করে মুজিব কুন্দা বলেন, আমি ফিরলেই ওরা হয়তো আমাকে গ্রেফতার করবে, হয়তো মেরেও ফেলতে পারে, তাও আমায় যেতেই হবে। আমার দলের নেতা ও কর্মীদের প্রবল অত্যাচারের সম্মুখীন হচ্ছে। যদি মৃত্যু আসে তবে আমি চাই সেটা আমার মাটিতেই আসুক, যেখানে আমার মা বাবা শায়িত আছে, যেখানে তাদের রক্ত ঝরেছিল। তবে শেখ হাসিনা জানিয়েছেন তিনি এখনো বাংলাদেশ সরকারকে তার দেশে ফিরে আসার পরিকল্পনা সম্পর্কে জানাননি। এ বিষয়ে তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও ন্যায় বিচার কোনো গোপন আলোচনার বিষয় নয়। গ্রেফতারি ভয় নেই হাসিনার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জানান যে তিনি গ্রেফতারি নিয়ে ভয় পান না। একাধিকবার গ্রেফতার হয়েছেন আগেও, তাহলে কেন দেশ ছেড়েছিলেন তিনি? এর জবাবে শেখ হাসিনা বলেন যে তার জীবন বিপদের মুখে ছিল। আন্দোলনকারীরা তার বাসভবনের দিকেই আসছিল, সেই কারণে তিনি এই পদক্ষেপ করতে বাধ্য হন। হাসিনা বলেন, যখন কোনো সরকার দীর্ঘ সময় ধরে কাজ করে তখন ভুল হতে পারে। কোনো সরকার ভুলের ঊর্ধ্বে নয়, তবে ভালো মন্দের বিচার করা, সরকারের সঠিক ভুল বিচার করার দায়িত্ব জনগণের। এই সিদ্ধান্তে আমি জনগণের উপরই ছাড়লাম। আওয়ামী লীগ কি ফিরবে? হাসিনা দেশ ছাড়ার পরে পূর্ববর্তী ইউনূস সরকার আওয়ামী লীগ ও তার সমস্ত শাখার সংগঠনকে নিষিদ্ধ বলে ঘোষণা করে। তাদের গত ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে লড়তে দেওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসিনা। বলেন, ওরা হয়তো আমায় দোষী সাব্যস্ত করেছে, আমি হয়তো নির্বাচনে লড়তে পারবো না, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা ঠিক না। আমরা যদি এত খারাপ হয়ে থাকি তাহলে মানুষকে সিদ্ধান্ত নিতে দেওয়া হোক। হাসিনার পতন একাধিক ধাপে 20 বছর ধরে বাংলাদেশের গদিতে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। শেষ দফায় 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র যুব আন্দোলন ও প্রবল জনরোষের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি পতন হয় বাংলাদেশের ইতিহাসে একটা সবথেকে বড় রাজনৈতিক সংকট ছিল।
বাংলাদেশে তৈরি হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার। গণহত্যার দায়ী অপরাধী হাসিনা এদিকে বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে মামলা শুরু হয় বাংলাদেশে। ছাত্র আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ভারতে থেকে এই ট্রাইব্যুনালের রায় মানতে অস্বীকার করেছিলেন শেখ হাসিনা। ভারত বাংলাদেশের সম্পর্ক বদলাবে। শেখ হাসিনার সরকারি পতনের পর ইউনূস আমলে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি হয় ক্রমশ। বাংলাদেশের তরফে একাধিকবার হাসিনাকে প্রত্যর্পণের দাবিও জানানো হয়েছিল। এবার শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তে দুই দেশের সম্পর্কে আবার উন্নতি হতে পারে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পরই দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। আদালত যখন নির্দেশ দিয়েছে তখন আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কণ্ঠস্বরের নমুনা দিতে এত আপত্তি কেন? কিসের ভয় পাচ্ছেন? বাংলার মানুষকে আপনাকে উত্তর দিতেই হবে। কণ্ঠস্বরের নমুনা নিয়ে অভিষেকের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার সাফ কথা, দুর্নীতি, হুমকি, অত্যাচারে বিচার হতেই হবে। অভিষেকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, শাসক দল দীর্ঘদিন ধরে নিজেদের আইন এবং ভগবানের ঊর্ধ্বে ভাবত বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা শারদা বলা হয়েছিল। তবে এবার আদালত ও বাংলার মানুষের মুখোমুখি দাঁড়িয়ে অভিষেককে সমস্ত জবাব দিতেই হবে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটে কাকুর কণ্ঠস্বর একটা বড় হাতিয়ার ইডির কাছে। মোবাইল ফোন থেকে পাওয়া ভয়েস ক্লিপিং এ কাউকে ফোন থেকে তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন এই সুজয় কৃষ্ণ ভদ্র। ইতিমধ্যেই সেই ভয়েস ক্লিপিং এর সঙ্গে মিলে গিয়েছে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর। দাবি ইডির, কয়েকশো কোটি টাকার নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন এই কালীঘাটের কাকু। তিনি আবার অভিষেকের লিভস অ্যান্ড বাউন্ডারির কর্মী ছিলেন। চার্জশিটের নাম থাকা অরুণ হাজরা এই কাকুকে ৭৮ কোটি টাকা দিয়েছিলেন বলে দাবি করেছে সিবিআই। অন্যদিকে বেআইনি নিয়োগের জন্য ১৯ কোটি টাকা দিয়েছিলেন কালীঘাটের কাকুকে। এই দাবি আবার করেছিলেন মিডলম্যান তাপস মণ্ডল। কাকুর হাত ঘুরে শেষ পর্যন্ত কার হাতে এই টাকাগুলো ঢুকেছে এই প্রশ্নই উঠছে। উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থা। জোর কদমে চলছে তদন্ত। এখন দেখার এই কেসে অভিষেকের চাপ আরো কতটা